সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার আধুনিকতম সমাধান নিয়ে। আমাদের সাথে আজ রয়েছেন ডাক্তার জাহেদ পারভেজ, ত্বক ও লেজার ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, সহকারী অধ্যাপক, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব, ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, প্রথমে জানতে চাইবো যে ত্বকের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? ধন্যবাদ আপনাকে। আমাদের তো ক্লিনিক্যাল যে ডিজিজগুলা কমন এই মুহূর্তে আপনি জানেন, যেমন স্ক্যাবিস, দাউদ যেটা বলি, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুডিস, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনগুলা একটা সময় আমরা দেখতাম গরমে বেড়ে যেত, এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ফাঙ্গাসগুলা তাদের নিজে নিজে মিউটেশন করে ফেলেছে, যার কারণে শীতের সময়ও দেখা যায় ফাঙ্গাসের তীব্র প্রকোপ, যার কারণে পাঁচরা বা দাউদ এই জাতীয় রোগ আমরা খুব বেশি পেয়ে থাকি, সেটা সরকারি হসপিটালে বলেন আর ব্যক্তিগত চেম্বারে বলেন। তাছাড়া অন্যান্য যেমন অ্যাস্থেটিক মেডিসিনে বা রিজেনারেটিভ মেডিসিন যদি আপনি বলেন, সেটাই কিন্তু এখন আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং অলমোস্ট পৃথিবীর সব দেশে, উন্নত দেশে যেই কাজগুলো হয় খুবই কম খরচে আমি আমার কলিগরা করে থাকি, যার কারণে বলতে পারবেন এখানে একটা নীরব বিপ্লব। এটার প্রচারটা হয়তো কম, লোকজন যারা খোঁজ করে তারা জানে যে অ্যাস্থেটিক মেডিসিনে বাংলাদেশ কতটা এগিয়েছে। প্রচারটা আমাদের কম থাকায় অনেকেই জানছে না। এই রকম মিডিয়ায় আমরা সুযোগ পেলে অনেকটা বিস্তারিত করতে পারবো যে খরচটা কম, খরচ নিয়ে একটা ভীতি আছে যে অ্যাস্থেটিক। এখন সৌন্দর্য চর্চায় আপনার তো কিছু বাড়তি খরচ করতেই হবে। আপনি যদি চিন্তা করেন স্ক্যাবিসের খরচ হলো 500 টাকা, আমি ফিলারে কেন 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি নর্মাল থাকতে চান, আপনাকে কেউ বিরক্তও করবে না কিছু না, কিন্তু আমাদের কাছে আসলে মেডিসিনের একটা কস্টিং আছে। আর যেখানে আমার হ্যান্ড ইউজ হয়, আমি এবং আমরা কলিগ যারা আছি যারা অ্যাস্থেটিকের কাজগুলো করি, সেখানে কিন্তু একেবারে মিনিমাম চার্জ। এবং সত্যি কথা বলতে আমাদের যে শারীরিক পরিশ্রম, যেটা পারিশ্রমিক হিসাবে আমরা কিছুই নেই না। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাস্থেটিক মেডিসিনের যেমন বোটক্সের দাম, ফিলারের দাম, তারপর এক্সোজোমের দাম, স্কিন বুস্টারের দাম, এগুলো তো আমি নিজে বানাতে পারবো না, এগুলো কোম্পানির কাছ থেকে আমাদের আনতে হয়, অর্গানাইজেশনের কাছ থেকে। সেটার খরচের কারণে খরচটা তাও আমি বলবো যে মধ্যবিত্তের নাগালের ভিতর আছে। স্যার, এবার যেটা জানতে চাইবো যে একনির কারণে অনেক ধরনের স্কার তৈরি হয় পরবর্তীকালে, সেগুলো কি ধরনের ট্রিটমেন্ট করেন আপনারা? ধন্যবাদ আপনাকে, খুবই পরিচিত একটি কোশ্চেন, সব জায়গায় এটা শুনতে হয় আমাকে। আসলে একনির প্রধানতম কমপ্লিকেশন হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, কালো কালো দাগ পড়ে যাওয়া, গর্ত একটা প্রধান কমপ্লিকেশন। এবং আপনি জানেন যে মেয়েদের, বিশেষ করে কিশোরী তরুণী যারা আছেন, তাদের মুখে একটা দাগ তো অনেক ভয়াবহ ব্যাপার। সেই ক্ষেত্রে কারো যদি গর্ত হয়ে যায়, গর্তটা শুধু তার মুখে হয় না, আমার মনে হয় তার হৃদয়ে হয়ে যায়, স্থায়ী একটা দুর্বলতা তার, কোথাও যে ইনকনফিডেন্ট ফিল করে, সব কিছু আছে তার, সে স্মার্ট, সে পড়াশোনায় ভালো, কিন্তু মুখের দিকে কেউ তাকালে সেভাবে এরা আমার গর্তটা খেয়াল করছে, অটোমেটিক কনফিডেন্স নষ্ট হয়ে যায়। যার কারণে অত্যাধুনিক চিকিৎসা বলতে এই ব্রণের গর্তের কিন্তু খুব কম খরচের চিকিৎসা আছে, যেমন কেমিক্যাল পিল। কেমিক্যাল পিলের মধ্যে 1 নম্বরে আমি রাখবো টিসিএ ক্রস। টিসিএ হচ্ছে একটা কেমিক্যাল, ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, আপনি ডক্টর মিতুল আপনি জানেন। আর ক্রসটা CROSS, কেমিক্যাল রিপেয়ারিং অফ স্কিন অ্যান্ড সফট টিস্যু। এটা খুব সহজ একটা পদ্ধতি। আমরা মুখে লোকাল অ্যানেস্থেশিয়া না দিয়ে টপিক্যাল যেটা বলি, মুখের উপর একটা ক্রিম দেই, 30 to 40 মিনিটস ওয়েট করলে মুখটা অবশ হয়ে যায়। তখন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অথবা সিম্পল টুথপিকের মাধ্যমে টিসিএটা নিয়ে গর্তগুলাই দিয়ে দিন। এতে করে হয় একটা ইনফ্লামেশন হয়, হালকা বার্নিং হয়, পেশেন্টের এক ধরনের হাইপার পিগমেন্টেশন হয় এবং অনেক জায়গায় সাদা সাদা দাগ থেকে যায় 5-7 দিন। এই জিনিসটা করে কি আমাদের স্কিন, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বেশিরভাগটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন ডিন্যাচারেশন, অর্থাৎ প্রোটিন তার নেচারটা নষ্ট করে ফেলে, প্রোটিন গলে যায়। যার কারণে টিসিএ ক্রস করার পর প্রথম সপ্তাহটা আপনার দুর্বিষহ লাগবে যে কি ডাক্তার সাহেবের কাছে গেলাম, আমার তো 12টা বাজায় দিচ্ছে,
একটা ব্যবস্থা নিতে হবে। সেকেন্ড সপ্তাহে কিন্তু রোগী আবার চিন্তা করবে এরকম ডাক্তার আমি জীবনে দেখি নাই, এত কম খরচে এত ভালো একটা চিকিৎসা। অর্থাৎ 14 দিনের পর থেকে রিকনস্ট্রাকশন হওয়া শুরু হবে। এখানে বলতে হয় যে একটা সেশনে কারো হয়, কারো 3টা বা 4টা, প্রত্যেকটা সেশনের মধ্যে 1 মাস বা 21 দিনের একটা গ্যাপ আমরা রেখে থাকি স্কিনকে তার নিজস্ব অবস্থানে আসার জন্য। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো আরেকটি বিষয়, মেলাজমা কিংবা মেটসা, এটা নিয়ে অনেকেই অসম্ভব কষ্টে ভুগেন, তো এটার কি সমাধান রয়েছে? মেলাজমা বা মেস্তা অথবা প্রেগনেন্সিতে যখন মেলাজমাটা হয় সেটাকে বলে ক্লোয়েজমা, আপনি নিশ্চয়ই জানেন। এই জিনিসটা হচ্ছে যে ত্বকের উপরিভাগে হাইপার পিগমেন্টেশন হয়, নর্মালি যে পিগমেন্টেশন থাকার কথা তার চেয়ে অনেক বেশি। এইটা ফেয়ার স্কিনে খুব বেশি বোঝা যায়। সামান্য একটু ফ্রিকেলস হলে লোকজন বলে আমার মেস্তা হয়ে গেছে, কি ট্রিটমেন্ট করবেন করেন। মেস্তা 3 ধরনের হয়। একটা হচ্ছে ত্বকের একদম উপরের দিকে সুপারফিশিয়াল আমরা যেটা বলি, সেটাও খাওয়ার ওষুধ বা লাগানোর ওষুধে চলে যায়। আরেকটা হচ্ছে মিক্সড, সেটা হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস দুইটাকে অ্যাটাক করে, যার কারণে সেটাও চলে যায়। সবচেয়ে কঠিন যেটা হচ্ছে ডিপ ডার্মাল, সেই প্যাটার্নটা চলে যায়। আবার অনেকে বলে না যে বারবার মেস্তা আসছে, সেটার মানে এটা ডিপ ডার্মাল এমনটা না। সেটা এমনও হতে পারে তার ওষুধ ব্যবহার করেন অপ্রতুলভাবে, যেগুলো আমরা ইভেন খাওয়ার ওষুধ আজকাল মেস্তার আছে। আপনি জানেন ট্রানেক্সিমিক অ্যাসিড যেটা ওরাল ফর্মে পাওয়া যায়, টপিক্যাল পাওয়া যায়, এগুলা ট্রিমেন্ডাস রেসপন্স করে মেস্তা কমানোর ক্ষেত্রে। তো এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোন টাইপের মেস্তা হয়েছে। সাধারণ একজন ডার্মাটোলজিস্ট যদি দেখেন একটা উডস লাইট, একটা বিশেষ লাইট দিয়ে অন্ধকার ঘরে দেখলেই উনি ডিমার্কেশন করতে পারেন যে এটা আসলে কোন টাইপের মেস্তা। অর্থাৎ এক একজন এক এক টাইপের মেস্তা এক এক রকম ফ্লুরোসেন্স। ফ্লুরোসেন্স বলতে সাধারণ দর্শকদের জন্য বলবো লাইটটা একরকম রিফ্লেক্ট করে, বিভিন্ন কালারে রিফ্লেক্ট করে। ওটা দেখে আমরা ধরতে পারি যে আমার ক্লায়েন্টের বা পেশেন্টের কী টাইপের মেস্তা, সেই অনুযায়ী আমরা কনভিন্স করে ট্রিটমেন্টে যাই। মেস্তার ট্রিটমেন্টে ইদানিং লেজার ইউজ হচ্ছে, কেমিক্যাল পিল, অনেক ধরনের কেমিক্যাল পিল আছে। কেমিক্যাল পিলটা শুনলে মনে হয় যে শুধু কেমিক্যাল দিয়ে, আসলে এটা কিন্তু বিভিন্ন ফলের নির্যাস থেকেও তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর কেমিক্যাল তো কিছু থাকেই। এছাড়া ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজারে লাভ হয়। পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি ফেসে যদি দেই, স্কিন বুস্টার, এবং সর্বোপরি লেটেস্ট যেটা সবাই আমাদের কাছে জানতে চায়, এক্সোজোম জিনিসটা কি। একটু যদি আমি সময় পাই বলতে পারবো। এক্সোজোম হচ্ছে সেলের ভিতরে এবং বাইরে এক ধরনের ফ্লুইড থাকে, বাইরেরটাকে বলে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে ভাসে এক ধরনের ছোট ছোট 30 থেকে 150 ন্যানোমিটারের পার্টিকেল। মাইক্রোস্কোপ দিয়ে খুব ভালো বোঝা যায়, সেটা বাবলের মতো, বুদবুদের মতো। সেটা আমরা যেগুলো ইউজ করি অ্যাস্থেটিক পারপোজে, হেয়ারের জন্য, ফেসের রিজুভিনেশনের জন্য, এমনকি উন্ড হিলিংয়েও আমরা কখনো কখনো এটা ব্যবহার করেছি। পিআরপি যেমন উন্ড হিলিংয়ে ইউজ হয়। সেটা এখন তৈরি হয় কোত্থেকে, মানুষের একটা কোশ্চেন, এটা কি কোম্পানি বানায়? হ্যাঁ, কোম্পানি বানাতে পারে, ফার্মাসিউটিক্যালসগুলো। তারা প্লান্ট সোর্স আছে, সেটা হচ্ছে গ্রিন অ্যাপল আর লেমন, এই দুইটা প্লান্ট সোর্স। আর অ্যানিম্যাল সোর্সটা হচ্ছে হিউম্যান কর্ড ব্লাড, অর্থাৎ আম্বিলিকাল কর্ডে যে ব্লাডটা একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, সেটা কেটে দেওয়ার পর সেটা তো অনেক সময় কাজে লাগে না, তখনই যে ব্লাডটা ড্র করা হয় অবশ্যই একটা স্পেশাল ইকুইপমেন্ট এবং খুব এক্সপার্ট হ্যান্ডে নিতে হয়, সেখান থেকে এক্সোজোম হয়। এক্সোজোম যেটা স্যার, আমরা এক্সোজোম সম্পর্কে কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো হ্যালো। জি হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। যে শরীরে চুলকানি, বুঝছেন, তো অনেক ওষুধ, যেমন যে অনেক ওষুধ লাগাইছি, সবগুলো লাগাইছি, কিন্তু একটু কমে আবার হয়, প্রচুর চুলকানি, শরীরে। স্যার, শরীরে অনেক চুলকানি। আচ্ছা, চুলকানিটা কি আপনার আঙ্গুলের চিপায় বা লজ্জাস্থানে, বগলে, এইসব জায়গায় ছোট র্যাশের মতো হয়, নাকি গোল গোল চাকা চাকা? চুলকানি বেশি বেশি, ছোট ছোট বেশি বেশি। ধন্যবাদ আপনাকে। আপনার কে আশ্বস্ত করছে এই বলে যে এটা একটা এখন বাংলাদেশে নীরব মহামারী। মহামারী তো মহামারী নীরব থাকে কিভাবে? যেটার প্রচার কম, যেমন করোনা, কারো প্রচার করতে হয়নি, জানের ডরে আমরা সবাই বলছি যে করোনা করোনা,
স্ক্যাবিসটা কিন্তু সবাই লুকায়, কারণ চুলকানিটা আমাদের সোসাইটিতে স্টিল অভব্য একটা আচরণ। আপনি রাস্তাঘাটে, এই যে আমি প্রোগ্রাম করছি এখন আমি চুলকাতে পারবো না, বলবে ডাক্তার সাহেবের নিজেরই চুলকানি। ওনার কথা শুনে যেটা মনে হলো, প্যাটার্নটা, ইচিংয়ের ডিস্ট্রিবিউশনটা সাজেস্ট করে দিস ইজ স্ক্যাবিস। স্ক্যাবিস একটা মাইট দিয়ে হয়, একটা পরজীবী, যেটা দেখতে মাইক্রোস্কোপে নিলে হুবহু কচ্ছপের মতো, অনেকটাই কচ্ছপের মতো। এটা আমাদেরকে অ্যাটাক করে, স্কিনে মূলত করে। যখন করে, আমরা মানুষ যখন ঘুমাতে যাই, ঘুমানোর পরপর আপনি টাচ করলে দেখবেন যে একটু টেম্পারেচার রেজ। অনেক সময় মা ছেলেকে বলে, কিরে তোর জ্বর আসলো কিনা, আসলে ওই টাইমটা মেটাবলিক অ্যাক্টিভিটির কারণে একটু ওই টাইমটায় স্ক্যাবিস মাইটটা করে কি, হাঁটা শুরু করে। আমাদের সিটি কর্পোরেশন যেমন সারা বছর জুড়ে রাস্তায় বড় বড় ড্রেন কেটে রাখে, ওরা যতক্ষণ বডিতে থাকে তখন আস্তে আস্তে হাঁটা শুরু করে এবং একটা টানেলের মতো তৈরি করে, সেটাকে বলে বারো। স্ক্যাবিসের একটা বড় সাইন আপনি বুঝতে গেলে বারো দেখতে হবে, সেটা কিন্তু হ্যান্ড লেন্স দিয়েই দেখা যায়। আর যদি মাইক্রোস্কোপ ইউজ করেন তাহলে দেখতে পারবেন যে স্ক্যাবিস মাইটের চোখ পর্যন্ত দেখা যায়। এখানে অদ্ভুত একটা ঘটনা, আল্লাহরই ইচ্ছা। যেমন দুই ধরনের স্ক্যাবিস মাইট আছে, পুরুষ এবং নারী। নারীটা বেঁচে যায়, পুরুষটা কিন্তু ইমিডিয়েটলি আফটার কপুলেশন, মেলামেশার সন্তান জন্মদানের পদ্ধতি শেষ হওয়ার সাথে সাথে সে মারা যায়। এটা সুইসাইড বা অন্য কিছু কিনা এখন পর্যন্ত জানা যায়নি। এখন ফিমেল মাইটটা যখন হাঁটে, স্ক্যাবিসের চুলকানি অন্য যে কোনো চুলকানির চেয়ে প্রিজেন্ট, মানে খুব মজাদার। আমি চুলকাচ্ছি তো চুলকাচ্ছি, কথা বলছি, কোনো হুঁশ নাই। যতক্ষণ না উজিং হয়, ব্লাড ভেসেলে টাচ লাগে, একটু ব্লিডিং পয়েন্ট হয়, তখন কিন্তু চুলকানিটা একটু শান্তি হয়। তো এটার একটা নির্দিষ্ট সার্কেল আছে, ওইভাবে হয়। যেমন ফিঙ্গার ওয়েব, আঙুলের চিপা, রিস জয়েন্ট, কবজি, কোনই, নেপালে, আম্বিলিকাসে, নাভিতে এবং জেনিটালিয়ায়, লজ্জাস্থানে। এই সার্কেলটা বহু বছর আগে একজন সায়েন্টিস্ট, হেব্রা নাম, যার কারণে মেডিকেল স্টুডেন্টরা এটা চিনে, সার্কেল অফ হেব্রা। স্ক্যাবিস চিনতে হলে সার্কেল অফ হেব্রা চিনতে হবে। এখন ট্রিটমেন্ট যদি আমরা বলি, ট্রিটমেন্ট খুব সহজ, আবার খুবই কঠিন। খুবই কঠিন হলো, এটা এত দ্রুত ছোঁয়াচে হয় যে আমার হলো, আমার স্ত্রীর হয়ে গেলো, বাচ্চার হলো, কাজের লোকের হলো, পুরো বাসা। এখন ট্রিটমেন্ট হয়তো আমি করালাম আমার, দেখা গেল 2 দিন পর আমার ওয়াইফের, আমার সন্তানের। এবং এটা পার্টিকুলার একটা মাপের লোশন লাগাতে হবে। অ্যাডাল্ট মানুষের বাজারে প্রচলিত যে পারমেথ্রিন লোশন পাওয়া যায়, সেগুলা 1 বোতল পুরোটা লাগে। ট্রিটমেন্ট ফেইলিউর কেন হচ্ছে স্ক্যাবিসে? যখনই আমরা এটা বলি, সিলে লিখে দিই, নিজে মুখ থেকে বলি, আরেকজনকে দিয়ে বলাই, পরে এসে বলে আমার তো কমলো না, একটু কমছিল, কমে নেই। তো একটু টেকনিক্যালি আমি কোশ্চেন করি, আপনি তো অর্ধেক লাগিয়েছিলেন, বাকিটা তো কোথায় রাখছেন? বলে হ্যাঁ অর্ধেক লাগিয়েছে। যদি বলি যে পুরোটা লাগিয়েছেন, প্রত্যেকটা পেশেন্ট কিন্তু বলে হ্যাঁ পুরোটা। এই ডোজ ঠিকমতো না হওয়ার কারণে স্ক্যাবিসের ট্রিটমেন্ট ফেলিওরের হার অনেক বেশি। স্যার অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী দর্শকের প্রশ্ন নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলবে? জি বলা যাবে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার পরিচয় আমি জিয়াউল ইসলাম, আমার ওয়াইফের। আচ্ছা ঠিক আছে। বেগম আমার ওয়াইফের নাম। হ্যাঁ, আরে প্রবলেমটা কি আপনাকে বলবো? জি বলুন, উনি আপনাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি ভাই, বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন। আচ্ছা, ও সারা মুখে বলতে কপালে, চোখের পাতার উপরে, তারপরে গালে, দুই গালেই সাদা সাদা স্পট হয়েছে। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকমের ওষুধ করা, তারপরে ডাক্তার এগুলো দেখানো, কিন্তু কিছু হচ্ছে না। এটাই চুলকানি আছে কিনা ভাইয়া একটু যদি বলতেন। এখন ওনার সরাসরি কথা বলতে চাই। না, চুলকানি নেই। চুলকানি নেই। আর আগে কোনো ধরনের ক্রিম ব্যবহার করতেন? ত্বকটা অনেক রকমের ওষুধ ব্যবহার করা হয়েছে। জি, আমরা চিটাগাঙে অনেক ট্রিটমেন্ট করি, দাঁড়াও করেছি। তারপরে এই যে ঢাকায় বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আর মুখে ছাড়া অন্য কোথাও নেই, শুধু মুখেই। ধন্যবাদ আপনাকে। এখন এই জিনিসটা যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে এটা কন্টাক্ট অ্যালার্জি।
অর্থাৎ ত্বকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করার কারণে এই অ্যালার্জি হতে পারে, যার কারণে পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন, সাদা সাদা হয়ে গেছে। এটা একটা। মাথায় খুশকি থাকলে পিটাইডিয়াসিস অ্যালবা আমরা বলি, এক ধরনের সলমের মতো ছোপ ছোপ হয়, আসলে সলম না। আবার পিটাইডিয়াসিস ভার্সিকালার, এটাও সুপারফিশিয়াল একটা ফাঙ্গাস বা ডার্মাটোফাইটস বলতে পারি, সেটাও হতে পারে। শুধুমাত্র বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার কারণে হতে পারে। সবচেয়ে শেষে যেটা বলতে চাই, ভিটিলিগো হতে পারে, সেতি বা ধলকুষ্টি। এটা স্পেশালিস্ট কোনো ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত এবং মুহূর্তে মুহূর্তে ডক্টর চেঞ্জ না করাই ভালো। আপনি জানেন স্কিনের রোগগুলা একটু দীর্ঘমেয়াদী হয়, চিকিৎসা অনেক চিন্তা ভাবনা করেই নিতে হবে। ধন্যবাদ। স্যার আমরা কথা বলছিলাম এক্সোসোম নিয়ে। যেই কথাটা বলছিলাম যে ছোট ছোট বাবলস থাকে, বাবলস কন্টেইন করে, আপনি জানেন, মেসেঞ্জার আরএনএ এবং ডিএনএ। এটা ছাড়াও এদের ফাইব্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি থাকে। ফাইব্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি কি? অর্থাৎ এরা বডিতে কোলাজেন স্টিমুলেশন দেয়। কোলাজেন আপনি জানেন ত্বকের সৌন্দর্য, স্ক্যাল্পের সৌন্দর্য, এবং কোলাজেন স্টিমুলেশনের পাশাপাশি অনেক গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, যার কারণে হেয়ার ফলেও আমরা এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। স্কিন রিজুভিনেশনে দিই, উন্ড হিলিং যেটা অ্যান্টিবায়োটিক কালচারে দেখা গেল সব রেজিস্ট্যান্ট, সেসব ক্ষেত্রে আমরা এক্সোজোম দিয়ে কিন্তু রাতারাতি ভালোই সাফল্য পেয়েছি। সুন্দর বলেছেন স্যার। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, দর্শক, হ্যাঁ জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি হ্যালো, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার এবার জানতে চাইবো যে চুলের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? প্রতিনিয়ত আমরা যেটা দেখতে পাই, খুশকি, ড্যান্ড্রাফ বা খুশকি নিয়ে কোন ধরনের তেল ব্যবহার করব, তেল দিলে চুল পড়ে যাচ্ছে, তেল দিলে চুল ভালো থাকছে, অনলাইন থেকে তেল দিচ্ছি, সাধারণ নারকেল তেল দিচ্ছি, মাথায় ছোট ছোট পিম্পলস হয়, আস্ত চুল পড়ে যাচ্ছে। বিশেষত মেয়েদের মধ্যে এটা চুলের প্রবণতা, যেহেতু চুল সৌন্দর্যের একটা মূল বিষয় আমি বলবো, মেয়েরা চুল ভালোবাসে, দেখতেও ভালো লাগে, যার কারণে মেয়ে পেশেন্ট আমার অনেক আসে। কিছু স্পেশাল ডিজিজ আছে, যেমন জায়গায় জায়গায় চুল পড়ে যাওয়া, গোল হয়ে, যেমন গত দিনও 3টা পেশেন্ট আমরা এটা ট্রিটমেন্ট করিয়েছি। আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা যদি এক জায়গা থেকে শুধু মাথায় না থেকে আইব্রো চলে যায়, দাড়ি চলে যায়। স্যার আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে দর্শক রয়েছে, ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম শেখ হুমায়ুন কবির। আমার ছেলে অনেকদিন থেকে চুলের সমস্যা ভুগছে। তো চুলটা হলো যে টোটাল অ্যালোপেশিয়া এরিয়াটা, যেটা 14 সালে আমাকে এটা ডাক্তার বলেছিল। কানের 2 পাশ দিয়ে গোল আকারে চুল উঠে গেছে। এভাবে আমরা অনেক রকমের ট্রিটমেন্ট করেছি। এই করতে করতে সে অলসো এখন সিএমএল পেশেন্ট, একসাথে 2 রকমই আমি পেশেন্ট বলতে আছি। তো সিএমএল মোটামুটি কন্ট্রোলে আছে, ভালো আছে, কিন্তু চুলের সমস্যাটা, মাথায় চুল থাকছে না। আমি অনেক রকমের অনেক ডক্টরের কাছে গিয়েছি, কিন্তু তারপরে আইএল থেরাপি টাইপের এরকম টাইপের দিয়েছে। আমি কখনো আপনার অ্যাড্রেসটা পাইনি, টিভিতে দেখে খুব আশা নিয়ে কথা বললাম। আমার ছেলের বয়স 22 বছর, সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। যদি কোনো পরামর্শ দেন বা আমি হলে আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করবো নিয়ে ছেলের জন্য। এক্স্যাক্টলি কেমোথেরাপি পেয়েছেন কোনো বা রেডিয়েশন থেরাপি? থেরাপি না, এরকম কিছু দেওয়া হয়নি, শুধু আইএল লাস্ট একটা ডক্টর আইএল থেরাপি দিয়েছে। জি, সেটা চুলের জন্য। আমি বলতে চাচ্ছি যে সিএমএল একটা শব্দ বোধহয় আপনি বলেছেন। জি, ওইটার কোনো ট্রিটমেন্ট চলছে না? এর জন্য কোনো থেরাপি লাগেনি, আমরা প্রাথমিকতে আছি এবং ডক্টর এম খানের স্যারের। জি ধন্যবাদ। বয়স কত? 22 বছর। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। এখন আপনি জানেন যে ক্যান্সারের নর্মাল সেল ড্যামেজ হচ্ছে, প্রতিনিয়ত সেল মারা যাচ্ছে, পাশাপাশি অন্য ট্রিটমেন্ট উনি বলছেন নেননি, কিন্তু সিএমএল তো অটোমেটিক্যালি কিউর হওয়ার কথা না। কোনো একটা ট্রিটমেন্ট হয়তো পাচ্ছেন, সেই ওষুধে কোনো অসুবিধা করতে পারে, আন্ডারলাইং কোনো ডিজিজ থাকতে পারে, সেটার কারণেও পড়তে পারে। আর অ্যালোপেশিয়া এরিয়াটা হয় ইউজুয়ালি বলা হয় যে ইমিউন সিস্টেম যখন উইক হয়ে যাচ্ছে,
যেমন এক গ্রুপ আরেক গ্রুপ প্রতিরক্ষা সেলকে শত্রু মনে করছে, ব্যাকটেরিয়া মনে করছে, ফাঙ্গাস মনে করছে, ওইরকম কিছু 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 মেডিসিনেও চুল পড়তে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটাকে আমরা সবাই বলি অটো ইমিউন ডিজিজ, অটোমেটিক্যালি এটা হিল হতে পারে। এছাড়া বর্তমানে ভাইয়াকে বলছি যেটা অনেক ধরনের চিকিৎসা আছে, যেমন পিআরপিতে আমরা ভালো ফল পাই, প্লাটিলেট রিচ ফিব্রিনোজেন পিআরএফে ভালো ফল পাই, এবং সর্বোপরি এক্সোজোম অ্যালোপেশিয়া এরিয়াটাতে আমরা দিয়ে থাকি। আর কম খরচের মধ্যে লিকুইড নাইট্রোজেন স্প্রে, এক ধরনের স্প্রে আমরা পেশেন্টের ওটিতে নিয়ে যেয়ে স্ক্যাল্পের বিভিন্ন জায়গায় দিই, তারপর ইঞ্জেকশনটা ডিরেক্ট না দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডেল একটা বিশেষ নিডেলের সাহায্যে দিই, সেইগুলো আপনি করে দেখতে পারেন। তবে সর্বোপরি যেটা আমি বলতে চাই, যেহেতু অটো ইমিউন ডিজিজ, কোনো কিছু না করলেও ভালো হয়ে যেতে পারে, আবার অনেক কিছু করার পর চুল আসার পরেও কিন্তু আবার যেতে পারে। আপনি যদি না করে থাকেন থাইরয়েড হরমোনটা একটু অ্যানালাইসিস করবেন, T4 TSH থাইরয়েড অ্যান্টিবডি এটা, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মুখোমুখি হন। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে। আমরা চুলের নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম। কি কি সমস্যা নিয়ে রোগীরা আসে? আপনি অ্যালোপেশিয়া এরিয়াটা পর্যন্ত এসেছিলেন। এক্স্যাক্টলি। এখন অ্যাস্থেটিক মেডিসিনের সবচেয়ে বেশি আমরা যেটা পাই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, একটা ধারণা যে পুরুষদের হয়ে থাকে, কিন্তু ফিমেলেও আমরা প্রচুর পেশেন্ট পাই। রিসেন্টলি আমরা ফিমেল কিছু ট্রান্সপ্লান্ট করেছি, ওটাকে বলে ফিমেল প্যাটার্ন বার্নেস, অর্থাৎ মাথার মাঝখান থেকে সিথি মোটা হতে থাকে। প্রথম সিথি মোটা হতে 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 আস্তে আস্তে টাকের মতো হয়ে যায়। তো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কারো হয়তো একটা বয়সের পর হয়, কারো আগে হয়। জেনেটিক একটা প্রি ডিসপোজিশন থাকে, অর্থাৎ বাবার টাক থাকতে পারে, না থাকলে মামা চাচাদের থাকতে পারে, তাও না থাকলে ধরে নিতে হবে 2-3 জেনারেশন আগের কারো হতে পারে। আপনি খেয়াল করেন একই ফ্যামিলিতে দেখবেন 4 ভাই, বড় 3 জনের মাথা ভর্তি চুল, ছোট জনের আবার টাক হয়ে গেছে। স্যার আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি হাবিব বলছি টাঙ্গাইল থেকে। জি বলুন। যে আমার কপালে পয়সার মতো দাগ হয়েছে, মানে গোল। পয়সাটা কি পয়সা? আটা না 10 পয়সা, না 1 টাকার কয়েন, না 5 টাকার? সাইজ একটা ম্যাটার করে। কত বড়, ছোট না বড়? গোল গোল, মানে গোল। পয়সা তো অবশ্যই গোল হবে। জি, মানে ছোট ছিল, একটু বড় হচ্ছে। আচ্ছা, অসুবিধাটা কি হচ্ছে? গর্তের মতো হয়ে গেছে না শুধু দাগ? ধন্যবাদ আপনাকে। আমার যেটা মনে হচ্ছে উনি চুলকানি আছে, চুলকানি চুলকানি আছে ভাইয়া? যে মাঝে মাঝে চুলকায়, এবং চুলের একটু নিচে, কপালের মাঝখানে চুলের একটু নিচে। ধন্যবাদ আপনাকে। এটা অনেক কিছু হতে পারে। তো করোনার সময় যেমন যে কোনো জ্বর আমরা বলতাম করোনা, ডেঙ্গুর সময় যে কোনো জ্বর ডেঙ্গু, চিকুনগুনিয়ার সময় যে কোনো জ্বর চিকুনগুনিয়া, এই সময়টা আমি বলবো এটা টিনিয়া ফেসি, অর্থাৎ টিনিয়া কর্পোরিস যখন মুখে হয়, ফেসে হয়, তখন টিনিয়া ফেসি বলে। প্যাটার্নটা দেখে সেইটাই মনে হচ্ছে। তো ইচিংও হচ্ছে, এবং হালকা একটু ডিপ্রেশন থাকতে পারে লিশনের কারণে। আপনি অ্যান্টিফাঙ্গাল কোনো ওষুধ ইউজ করতে পারেন যে কোনো সরকারি হসপিটালে, অথবা আপনার নিকটস্থ বিশেষজ্ঞ কোনো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন। ইনশাল্লাহ খুব সহজেই আপনি রোগমুক্ত হবেন। স্যার এই যে আপনি বললেন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা কি ম্যানেজমেন্ট, আধুনিকতম ম্যানেজমেন্ট কি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যদি চুল কম পড়ে, যে একটু একটু আগাচ্ছে, হেয়ার লাইন রিসিড হচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, অথবা কারো কারো অ্যাঙ্গেলটা ভিতরের দিকে ঢুকে যায়, এগুলো সব ঠিক আছে। কারো শুধু ক্রাউনে, প্রথম অবস্থায় আমরা চেষ্টা করি যে পিআরপি থেরাপি, জিএফসি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট থেরাপি, পিআরএফ থেরাপি, হেয়ার লেজার, এগুলা দিয়ে অবশ্যই কাউন্সেলিংয়ের পর, কারণ একটা পয়সা তো খরচ হতে থাকবে মাসে মাসে। আর একটা স্টেবল কন্ডিশনে গেলে আমরা বলি যে আপনি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলেন। হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে বংশগত চুল পড়ার একেবারে স্থায়ী একটা সমাধান। যদি সময় দেন আমি বলতে পারবো যে কেন এটা স্থায়ী বলা হচ্ছে। খুব টাক মাথা মানুষজনেরও দেখবেন যে আপনার দুই পাশে এবং পিছনে চুলের একটা স্ট্রিপ আছে, পিছনে নিচে নাই, উপরে নাই, কিন্তু মাঝখানে রয়ে গেছে। এই জায়গাটাকে ছেলেদের ক্ষেত্রে ধরা হয় ডোনার এরিয়া। টেস্টোস্টেরন হরমোন অলওয়েজ কনভার্টেড হয়ে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন।
ডাইহাইড্রোটেস্টোস্টেরন হচ্ছে কালপ্রিট। এটা যখন বেশি হয় এরা করে কি চুলকে যারা খাবার সাপ্লাই দেয়, যে রক্তনালীগুলো রক্ত দেয় সেগুলোর ভিতর ঢুকতে পারে, ঢুকে আস্তে আস্তে ন্যারো করে ফেলে। ন্যাচারালি চুলটা খাবার কম পাওয়ায় প্রথমে চিকন হয়, ছোট হয়, খাটো হয়, একসময় লোমের মতো হয়ে ঝরে যায়। এই চুলগুলার গোড়ায় আল্লাহ তাআলা ডিএসটি হরমোনের জন্য কোনো রিসেপ্টর রাখেননি। একটা টিভি যদি রিমোটের সেন্সর কাজ না করে আমি কখনোই দেখতে পারবো না। এইখান থেকে চুল নিয়ে যদি ফাঁকা জায়গায় আমরা লাগাই, সেই ক্ষেত্রে রক্তে ডিএসটি ঘোরাঘুরি করবে ঠিকই, কিন্তু যেহেতু ওইগুলার গোড়ায় ডিএসটির জন্য কোনো ইন্ডিকেটর নাই, রিসেপ্টর নাই, সেই চুলগুলা স্বাভাবিক চুলের মতো বড় হবে। কাটবেন, শ্যাম্পু করবেন, কালার করবেন, সবই করবেন, কখনোই পড়ে যাবে না, আনলেস যদি পেশেন্ট পরবর্তীতে মারাত্মক কোনো হরমোনাল ইস্যু দেখা দেয় বা অন্য কোনো খারাপ ডিজিজ হয়। এই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী এবং স্থায়ী একটা সমাধান। বাকি সব প্রসিডিউর আপনার কন্টিনিউ করে যেতে হবে, যে সেশন ওয়াইজ 8টা সেশন দিলেন, 1-2 বছর গ্যাপ আবার দিতে হতে পারে। স্যার এবার জানতে চাইবো যে লেজারের মাধ্যমে আপনারা ত্বকে কি ধরনের ট্রিটমেন্ট করেন? লেজার তো এখন একটা সময় সার্জনদের হাতে আমরা যখন ইন্টার্নি করতাম, সার্জন দেখলে কলম ধরলেও আমাদের মনে হতো যে ছুরি কাঁচি নিয়ে হাঁটাহাঁটি করছে। আমাদের লেজারটা এখন খুব অ্যাভাইলেবল, ঢাকা শহরে তো আছে, ঢাকা শহরের বাইরেও আছে। তো লেজারের মাধ্যমে অতি সূক্ষ্মভাবে আমরা অনেক কিছু করতে পারি। যেমন একটা তিল একটা সময় কাটতে হতো, এখন আসছে ক্রায়োথেরাপি, লিকুইড নাইট্রোজেন স্প্রে দিয়ে আমরা ফেলে দিতে পারি, অথবা CO2 কার্বন ডাই অক্সাইড লেজার দিয়ে আমরা ফেলে দিতে পারি। ব্রণের গর্ত, স্কিন ঝুলে যাচ্ছে, আগে একটা সময় বোটক্স ফিলারের কথা বলা হতো, এখন হাই ইন্টেন্সিটি আলট্রাসাউন্ড থেরাপি দেওয়া হয়, ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার দেওয়া হয়, PRP থেরাপি তার সাথে দেওয়া হয়। এছাড়া ধরেন যে ত্বকটা একটু বুড়িয়ে গেছে বা একটু দাগ দাগ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিউ সুইচড এনডি ইয়াগ লেজার, সবচেয়ে বড় কথা কিউ সুইচড এনডি ইয়াগ লেজারের কোনো ডাউন টাইম নাই। আপনি করলেন, বাসায় যে কিছুক্ষণ ওয়েট করে মুখ ধুয়ে ফেললেন, পরের দিন অফিস করতে পারবেন। ফ্র্যাকশনাল লেজারে একটু ডাউন টাইম দর্শকদের বোঝার জন্য বলছি, অর্থাৎ যখন আর বোঝা যাবে না কি একটা প্রসিডিউর করেছেন, ইনফ্লামেশন বা কোনো কিছু থাকবে না, সেটা 6-7 দিন লেগে যায়। এছাড়াও আরও অনেক ধরনের লেজার আছে, হাইড্রোফেশিয়াল আছে, যেগুলা দিয়ে আপনি আপনার ত্বক এবং চুল অনেক ভালো রাখতে পারবেন। স্যার এবার জানতে চাইবো যে বয়সকে আসলে ধরে রাখা যায় কিনা? বয়স তো মানুষের বাড়বেই, বয়স কমার কোনো বিধান নাই, তবে ডিলে করা যায়। আমি বলবো ডিলে, থামিয়ে দেওয়া যাবে না, এটা না ফরমানিও হয়ে যাবে। ডিলে করলে কারো কোনো আপত্তি থাকার কথা না, তো সেই ডিলেটা আমরা করতে পারি। আবার কাদের আর্লি প্রিমেচিউর গ্রেইং হয়, প্রিমেচিউর রিঙ্কেল পড়ে, যে 30 বছর হয়েছে চোখ টোক কুচকিয়ে গেছে, তার জন্য তো এটা একটা ভাইটাল ইস্যু। অন্য যে কোনো বড় অপারেশনের মতো সে চাইবে আর একটু সজীব থাকতে, যে এখনও বিয়ে শাদী করেনি বা বেবি হবে বা সম্মুখে চলতে গেলে নানা কমেন্ট শুনতে হয়, সেগুলোর জন্য লেজার একটা শব্দ ছোটবেলায় শুনতাম, ধনন্তরী চিকিৎসা। তবে বারবার খেয়াল রাখতে হবে ম্যান বিহাইন্ড দ্য লেজার, অর্থাৎ যত্রতত্র আপনি জানেন পার্লারে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বাসায় বসে কাউকে দেখি নিজে বোটক্স দিচ্ছে, ফিলার দিচ্ছে। এখন ন্যূনতম আইডিয়া না থেকে যদি এটা করেন তা তো সেটা ধ্বংসাত্মক হবে। ছোটবেলায় একটা গল্প প্রায়ই শুনতাম, এক নাপিত খুব ফেমাস হয়ে গেল, সার্জনদের ভাত মরল একটা এলাকায়, যে নাপিত এই ফোড়া টোড়া সব অপারেশন করে ফেলে। সার্জনরা ভাবলো তাকে আমরা একটা ট্রেনিং দিই, ট্রেনিং দেওয়ার পর সে খুব এক্সপার্ট হলো। তখন ছোট্ট একটা ফোড়া দিয়ে তাকে যখন বলা হয়েছে যে আপনি করেন, সে আর তখন করতে পারছে না, সে পরে ওইখান থেকে কুইট করলো, কারণ তখন তার চোখে ভাসছে বিভিন্ন আর্টারি, ভেসেল, লিম্ফ নোড। তো স্পেশালিস্ট অবশ্যই একজন স্পেশালিস্টই লেজারের কাজ করবেন, সেটাই সবার আশা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ATN বাংলাকে এত জনপ্রিয় একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুধী দর্শক, ত্বক এবং চুলের নানান সমস্যা রয়েছে, আধুনিকতম সমাধানও রয়েছে, আমাদের দেশেই রয়েছে। এই সকল সমাধান নিয়ে সুস্থ সুন্দর হবে আমাদের সকলের ত্বক এবং চুল। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।